পরপর 2 সিজন কোনো মেজর ট্রফি ছাড়া। যে ক্লাব ট্রফি জেতাকে অভ্যেসে পরিণত করে ফেলেছিল, সেই রিয়াল মাদ্রিদই এখন প্রশ্নের মুখে। কোর্টরুমে অস্থিরতা, ড্রেসিং রুমে চাপা টেনশন, সাপোর্টারদের মধ্যে বাড়ছে হতাশা। আর ঠিক তখনই ক্লাব নিল এক বিস্ফোরক সিদ্ধান্ত। ফিরিয়ে আনা হলো তাকে, দ্য স্পেশাল ওয়ান, জোসে মরিনহো। So you're feeling the pressure? I'm not feeling the pressure, no. You cannot put pressure on me. No chance. এবার ব্যাপারটা আগের মতো না। কার্লো আনচেলত্তি যতটা ফ্রিডম পেয়েছিলেন তার চেয়েও অনেক বেশি ফ্রিডম আর ফিনান্সিয়াল ব্যাকিং পাচ্ছে মরিনহো। ক্লাব বুঝিয়ে দিয়েছে, তুমি যেভাবে চাও স্কোর সাজাও, কিন্তু ফলাফল চাই। আর মরিনহোর একটা প্ল্যান আছে, খুব স্পষ্ট, খুব ঠান্ডা মাথার প্ল্যান। লস ব্লাঙ্কোসদের আবার ফুটবলের চূড়ায় ফেরানোর। যারা তার কেরিয়ার ফলো করেছেন তারা জানেন, মরিনহোর ফিলোসফিতে সবকিছুই শুরু হয় ডিফেন্স থেকে। গত 2 সিজন রিয়াল মাদ্রিদকে খেয়াল করলে বোঝা যায় তাদের কাউন্টার অ্যাটাকে হিট করা ছিল অস্বাভাবিক রকম সহজ। এরিয়াল ব্যাটেলে বারবার হারছিল। ব্যাকলাইনে ছিল না সেই ফিজিক্যাল ডিমান্ডস যেটা মরিনহোর ফুটবলের প্রাণ। তাই সময় নষ্ট না করে তিনি হাত দিলেন ডিফেন্সে। 3 বড় সাইনিং, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিজ আর মার্ক কুকুরেয়া। কোনাতে এলেন লিভারপুল থেকে। শক্তিশালী এরিয়াল ডুয়েলসের দুর্দান্ত, লম্বা দূরত্বে অবিশ্বাস্য গতি। সবকিছু বিবেচনা করলে কোনাতে বেস্ট চয়েস। এবার সে ডামফ্রিজের দিকে। And there's a chance, it's a second goal. Denzel Dumfries with another brilliant finish. ডামফ্রিজ ট্রেন্টের মতো রাইট ব্যাক না, তার খেলা পুরোটাই পাওয়ার বেস্ট। আর কুকুরেয়া একজন রেস ব্যাটিং কোচের জন্য একজন রেস ব্যাটিং লেফট ব্যাক। ভিনি আর কুকুরেয়া মিলে গড়ে তুলতে পারে ফুটবলের সবচেয়ে বিরক্তিকর লেফট সাইড। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, গত সামারেই তো কারেরাস, হুসেন, আলেকজান্ডার আর্নল্ডকে সাইন করা হয়েছিল। উত্তর হলো, মরিনহো একটা স্টার্টিং 11 বানাচ্ছে না, বানাচ্ছে এমন স্কোয়াড যা পুরো সিজন টিকবে। ডিফেন্সের পর মরিনহোর পরবর্তী টার্গেট মিডফিল্ড। টনি ক্রস রিটায়ার্ড করায় আর লুকা মদ্রিক চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদের দরকার ছিল এমন একজনকে যে গেম স্লো করতে পারে, প্রেশার থেকে বেরিয়ে আসতে পারে। ঠিক এই কারণেই ফ্রি ট্রান্সফারে বার্নার্দো সিলভাকে সাইন করানোটা ছিল সোনার হরিণের মতো। Sent in there by Bernardo Silva. Wow. সিলভা প্রেশারে প্যানিক করে না, বল ধরে রাখেন, সঠিক পাস খুঁজে নেন। কিন্তু তিনি শুধু লাক্সারি প্লেমেকার না, ম্যানচেস্টার সিটিতে তিনি ছিলেন স্কোয়াডের সবচেয়ে পরিশ্রমিক প্লেয়ারদের একজন। অন্যদিকে চুয়ামেনির চুক্তি বেড়েছে, ইনজুরির চাপে তাকে বারবার সেন্টার ব্যাকে খেলতে হয়েছে। তার আসল কোয়ালিটি সামনে আসতে পারেনি। এখন তিনি খেলবেন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে। ব্যাকফোরের সামনে বসে সেকেন্ড বল জেতা আর কাউন্টার আটকানো, এই দুটোই হবে তার মূল কাজ। আর সবশেষ সেই নাম যেটা এখনও পটেনশিয়াল, রদ্রি। তিনি অনেক ভালোভাবে প্লেয়ারদের টেম্পো ডিটেক্ট করতে পারে, সাথে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ফিজিক্যাল প্রেজেন্স। যদি মাদ্রিদ সত্যিই তাকে আনতে পারে, চুয়ামেনির সাথে জুটি ভেদে তৈরি হতে পারে একটা ভয়ঙ্কর ডাবল প্রোভোট। এবার আসল সমস্যা, গত 2 সিজন মাদ্রিদের অ্যাটাক ছিল সম্পূর্ণ আনব্যালেন্সড। সব কিছু চলে যেত লেফট সাইড দিয়ে। ভিনিসিয়াস, রদ্রিগো, এমনকি বেলিংহাম রাইট ফ্ল্যাঙ্ক নিয়ে চিন্তাই করতো না। ঠিক এই কারণে ডিমান্ডেকে সাইন করা হয়েছে। আধুনিক অনেক উইঙ্গারের মতো ভেতরে ড্রিফট করে না, পিচ স্ট্রেচ করেন। ওয়ার্ল্ড কাপে দেখা গেছে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম এখনও দুর্দান্ত। সমস্যা ট্যালেন্টে না, সমস্যাটা ছিল স্ট্রাকচারাল। মরিনহোর সিস্টেম এখন সেটাই ফিক্স করবে। পরিশেষে বলা যায়, ক্লাব চিহ্নিত করেছে ঠিক কোথায় ঘাটতি ছিল, ফিরে এনেছে এমন একজনকে যিনি আগেও ক্লাবকে বাঁচিয়েছেন, আর তাকে দিয়েছে তার নিজের মতো টিম গড়ার রিসোর্স। কিন্তু ফুটবল তো কাগজে খেলা না। মরিনহো অনেকদিন এত বড় ক্লাব ম্যানেজ করেননি। হয়তো তিনি আর স্পেশাল ওয়ান নাও হতে পারে। লকার রুমে হয়তো এখনও কিছু ইস্যু রয়ে গেছে। চুয়ামেনি আর বালবার্দের মধ্যে ঝগড়ার কথা তো মনেই আছে। আর এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রের ওয়ার্ক রেটের প্রশ্নটাও থেকে যাচ্ছে। এই মেগা স্টাররা কি শেষ পর্যন্ত কথা শুনবেন, নাকি কয়েকটা পয়েন্ট হারালেই আবার শুরু হবে পুরনো নাটক? হতে পারে 1 বছর পর আমরা আবারও এই টপিকে ফিরে আসব। আপনাদের কাছে একটাই প্রশ্ন, মরিনহোর এই প্ল্যান কি সত্যিই কাজ করবে, নাকি এই টিমের আসল সমস্যাটা ট্যাকটিক্স না, ইগো প্রবলেম? কমেন্টে আপনার মতামত জানান। ফুটবলের ডকুমেন্টারি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।